পয়লা বৈশাখ একটা নতুন বছর, বাঙালিদের কাছে আবহমান কাল ধরে যা চলে আসছে একটি অন্যতম পার্বণ হিসেবে। আর এই পার্বণের সঙ্গে জড়িয়ে আছে বাংলার প্রকাশনা জগৎ। বইবাজারে অন্যতম পরিচিত মুখ ত্রিদীপ চট্টোপাধ্যায় তার পত্রভারতীর প্রকাশনা নিয়ে ইতিমধ্যেই গোটা ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে পড়েছে তার বহু উল্লেখযোগ্য বই। পয়লা বৈশাখ তিনি কেমন দেখেছেন, কেমন তার পরিবর্তন, শুনে নেব তার কাছে। ত্রিদীপদা, ওঙ্কার বাংলায় আপনাকে স্বাগত। আপনি বলুন, আপনি যে চোখে দেখেছেন প্রকাশনা জগতে আপনি দেখেছেন অনেক উত্থান পতন, তার অগ্রগতি, তার পুরনো দিনের যে সমস্ত নস্টালজি, অনেকটা সময় আপনি বেরিয়েছেন। আপনি পরিবর্তন কেমন দেখেছেন প্রথমে বলুন। দেখো, আমাদের চোখের সামনে সত্যি আমরা খুব ভাগ্যবান যে আমরা ধরো তোমার এমন সময় দেখেছি যে সময় একটা ফোন পেতে গেলে তোমার বুকিং করে রাখতে হতো। তারপরে লোকের সঙ্গে লোকের যোগাযোগের মাধ্যম ছিল অত্যন্ত খারাপ। তখন যে ধরনের মার্কেটিং বইয়ের ছিল সম্পূর্ণ পাল্টে গেছে। এখন একটা ফোনের মধ্যে সমস্ত কিছু রয়েছে, সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে। পাশাপাশি ধরো বইয়ের যে কন্টেন্ট, বিষয়, সেই বিষয়ের প্রতি মানুষের আকর্ষণও পাল্টে গেছে। ধরো একটা সময়ে আমরা দেখেছি যে বিদ্রোহের বই, বিপ্লবের বই, স্বাধীনতা সংগ্রামের বই, তার একটা অসম্ভব চাহিদা ছিল মানুষের মধ্যে, জাতীয়তাবোধের একটা ব্যাপার ছিল, সেটা কিন্তু পাল্টে গেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে চোখের সামনে বহু প্রকাশনাকে একবার ভীষণ শীর্ষে উঠতে দেখেছি। তাদের কাছে যখন ছোটবেলায় বাবার হাত ধরে তাদের ঘরে গেছি, সেখানে সমস্ত স্টলওয়ার্স লোক বসে আছেন। কোথাও প্রেমেন্দ্র মিত্র, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শৈলজানন্দ মুখোপাধ্যায়, শিবরাম চক্রবর্তী, এরা সব এসছেন। সেখানে নববর্ষে একটা আড্ডা বসছে, তার সঙ্গে ঘুগনি তো দিচ্ছেন, কোথাও হয়তো আলু কাবলি দিচ্ছে, সব বাড়ি থেকে তৈরি হয়ে আসছে, কোথাও ডিমের চপ দিচ্ছে, তার সঙ্গে ডাবের জল। এই যে নববর্ষের যে একটা অদ্ভুত আন্তরিক পরিবেশ ছিল, সেটা নেই আমি বলছি না, সেটা এখনও অবশ্যই আছে, কিন্তু প্রকাশনাগুলো পাল্টে গেছে। মানে সেই প্রকাশনাগুলি, তার অধিকাংশ প্রকাশনা হারিয়ে গেছে। যেমন এখন কি কেউ আমরা মনে করতে পারি এশিয়া পাবলিশিং, নবপত্র প্রকাশন, এদের যারা কর্ণধার ছিলেন তারা একটা অন্য জায়গায় নিয়ে গেছিলেন। বেঙ্গল পাবলিশার্স এখনও পুরনো প্রকাশনার মধ্যে মিত্র ঘোষ তার ঐতিহ্য রেখে চলেছেন। ধরো আনন্দ পাবলিশার্স, দেজ, মিত্র ঘোষ, পত্রভারতী, মানে তাদের মধ্যে পত্রভারতী নবীনতম। এবং আমি মনে করি যে যে কোনো প্রকাশনা, নববর্ষেই হোক আর অন্য সময়ই হোক, সেই প্রকাশনা অগ্রগতির জন্য তার নতুন প্রজন্ম দরকার। আমি যে প্রকাশনাগুলির কথা বলছি, ভালো করে তুমি লক্ষ্য করে দেখলে দেখবে প্রত্যেকেরই নতুন প্রজন্ম ব্যবসায় এসছে। তাদের কাছে এই নববর্ষটা হচ্ছে পারস্পরিক আদান প্রদান, আন্তরিকতার পাশাপাশি ব্যবসায়িক চুক্তিরও বিষয়। আমি তোমাকে যেটা বোঝাতে চেয়েছি যে নববর্ষকে কাজে লাগিয়ে আমরা যেটাকে বলি পাবলিক রিলেশনস, সেই সংযোগটা তৈরি করা, এটা কিন্তু এখনকার বাংলার নববর্ষ, যেটা আমরা আমাদের বাংলা নববর্ষ মানে চোখের সামনে ভেসে ওঠে একটা ধুতি পাঞ্জাবি বা পাজামা পাঞ্জাবি, শাড়ি পরা, কপালে সুন্দর একটা লাল গোল টিপ পরে মহিলারা যাচ্ছেন, সেই বিষয়টা আছে। সেই বিষয়টা আছে। বাঙালির খাওয়া দাওয়া পুরনো রয়েছে, বাঙালির বইয়ের প্রতি আকর্ষণ, বাঙালি বইমেলায় এই আমাদের নববর্ষের বই উৎসবের বিভিন্ন দোকানে দোকানে যাচ্ছেন, লেখকদের সঙ্গে পরিচয় করছেন। কিন্তু আমি যেটা বোঝাতে চেয়েছি, লেখকদের নামও পাল্টে যাচ্ছে, প্রকাশনার নামও পাল্টে যাচ্ছে, বইয়ের বিষয়ও পাল্টে যাচ্ছে। এটা খুব দ্রুত পাল্টাচ্ছে এবং এটার সঙ্গে কিন্তু যুক্ত হয়েছে বইয়ের বিপণনের বিষয়টাও। মানে আগে যেমন আমি বলছি, আমাদের অল্প বয়সে তোমার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, তুমি আমাকে বলে ত্রিদীপদা আমার একটা বই করুন, আমরা বই করে দিতাম। এখন কিন্তু বই করতে হলে সেই বইটা করলে তার মার্কেটেবিলিটি কতটা, তার বিপণন করার ক্ষমতা কতটা, তুমি কতটা বিপণনের দায়িত্ব নিতে পারবে, এগুলো কিন্তু প্রকাশক এবং লেখকরা আগে থেকেই নিজেদের মধ্যে কথা বলে নিচ্ছে। পাশাপাশি আর একটা জিনিসও শুরু হয়েছে,
সেটাও নববর্ষের মধ্যেই ঢুকে গেছে। নববর্ষ উপলক্ষে প্রচুর বই বেরোচ্ছে, তার মধ্যে অনেক বই কিন্তু আমি এতে কোনো দোষের দেখি না। লেখক তারা স্পন্সর করছে, মানে লেখক নিজেরা টাকা পয়সা দিয়ে, অথবা হয়তো বইটা ছাপা হচ্ছে 300, লেখক বললেন আমি 250 বই কিনে নেব, তাহলে প্রকাশকের নিশ্চিন্ত। তো আমি বলছি এই যে প্রকাশনার যে পরিবর্তন, সেটা নববর্ষে, সেটা নববর্ষের মধ্যেও, পয়লা বৈশাখের মধ্যেও সেটা কিন্তু প্রতিফলিত হয়েছে। এই বই বাজারকে প্রমোট করার জন্য পয়লা বৈশাখ এক সময় মুখ্য একটা উপলক্ষ ছিল, এখন কি সেটা হয়? দেখো, যবে থেকে 1976 সালে প্রথম বইমেলা শুরু হয়, তো বইমেলাটা এমন একটা জায়গায় পর্যায়ে পৌঁছে গেছে, সেটা তুমিও জানো আমিও জানি, বইমেলা একটা বিশাল দৈত্যাকৃতি অবস্থা। কলকাতা বইমেলা প্রকাশকরা আমরা সবাই অপেক্ষা করে থাকি যে কলকাতা বইমেলায় অন্তত 40-45টা বই আমাদের প্রকাশনা থেকে বেরোয়, কারণ আমরা জানি এই 40-45টি বই পাঠক হাতে দেখে, ঘুরে, বইটা দেখে চেখে, বইটার সরাসরি আমি পাঠকের কাছে পৌঁছতে পারছি, এবং লেখকরাও ওই বইমেলার বিভিন্ন দিনে পাঠকদের অটোগ্রাফ দিচ্ছেন। এটা যখন বইমেলা যখন ছিল না, তখন নববর্ষ ছিল একমাত্র মাধ্যম লেখক, পাঠক এবং প্রকাশকের সংযোগের। কিন্তু যখনই বইমেলা এসে গেল, বইমেলার অত বড় বিস্তৃতি এসে গেল, যেখানে লেখকরা লেখকদের মতন ঘুরছেন, প্রকাশকরা সাজিয়ে বসে আছেন তার স্টল, পাঠকরা আসছেন বই দেখতে, তো পরিবেশ পরিস্থিতিটা পাল্টে গেল। পাশাপাশি তোমাকে আমরা এটাও বলছি, গিল্ডের পক্ষ থেকে আমরা একটা নববর্ষ উপলক্ষে প্রতি বছর তোমরা লক্ষ্য করে দেখবে কলেজ স্কোয়ারে 2013 সালে, মানে বর্তমান সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদেরকে একদিন বললেন, সুধাংশু দে এবং আমার বন্ধু, এবং আমাকে বললেন যে আপনারা কলেজ স্ট্রিটের জন্য বই পড়ার জন্য কিছু করুন। বই মেলা তো হচ্ছে, সল্টলেকে হচ্ছে, মিলন মেলায় হয়েছে, কলেজ স্ট্রিটে তো কিছু একটা হইচই করুন। তো মাথায় আমাদের ঢুকে গেল, এবং সেই 2013 সাল থেকে কলেজ স্কোয়ারে বিভিন্ন নামে নববর্ষ বই উৎসব, বসন্ত বই উৎসব, এবারে যেমন সদ্য শেষ হলো বই পাড়ায় বই উৎসব, অত্যন্ত সফল। কারণ কি, কলেজ স্ট্রিটের মধ্যে বিভিন্ন খোপে খোপে তো এক একজন প্রকাশকরা, আর এটা কি একটা বড় চত্বরের মধ্যে তুমি সবার বই এক জায়গায় পাচ্ছ। উপরন্তু সুবিধাটা হচ্ছে, যেটা কলেজ স্ট্রিটে সবসময় পাওয়া যায় না, যে সব প্রকাশকই মোটামুটি একটা স্ট্যান্ডার্ড কমিশন ওখানে পাচ্ছে, 25%, 20% অন্তত পাচ্ছেই। কলেজ স্ট্রিটে পাবে কিনা সে জানে না, ফলে নববর্ষের থেকে ওটার আগ্রহ কিন্তু আমি দেখতে পাচ্ছি বেড়ে গেছে। কিন্তু নববর্ষ তো একটা অন্য মাত্রা আমাদের কাছে নিয়ে আসে। পয়লা বৈশাখ মানেই একটা নতুন বছরের আনন্দের ছবি আমাদের মধ্যে ফুটে ওঠে, এবং লেখকরা সব ঘরে ঘরে যান। প্রাচীন লেখকদের মধ্যে এখনও যারা সক্ষম আছেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, বা আর পরবর্তীকালের যারা তরুণ প্রতিশ্রুতিমান প্রচেতগুপ্ত, সরঞ্জিত, এরা সমস্ত দোকানে বা এই প্রকাশনা জগৎগুলিতে ঘোরে। তারা এসে বিভিন্ন সময় আসে, তাদের মধ্যে নিজেদের মধ্যে আবার ওখানে বসে আড্ডা দেয়, সৈকত, হিমাদ্রি, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। তো এই যে পরিবেশটা, এই পরিবেশটা তুমি আবার কলেজ স্কোয়ারের বইমেলায় পাবে না। এরা কখনো একটা দল বেঁধে এসে পত্রভারতীতে বসছে, এখান থেকে চলো যাই দেশে যাই, দেশে গেল আবার 4-5 জন, আবার দেশ থেকে একদল চলে এলো এখানে, আনন্দ থেকে চলে এলো এখানে। এই যে একটা অদ্ভুত মিলন উৎসবের যে পরিবেশ নববর্ষ, এটা নববর্ষ মানে পয়লা বৈশাখেই পাওয়া যায়, এটা বইমেলাতে বা কলেজ স্কোয়ারে বই উৎসবে পাওয়া যায় না। দীর্ঘদিন ধরে আপনি এই প্রকাশনা জগতের সঙ্গে আছেন, দীর্ঘদিন হলেও মনে প্রাণে আপনি তরুণ, সেটা সকলেই জানে। আপনার স্মৃতিতে কোনো উল্লেখযোগ্য কোনো ঘটনাই পয়লা বৈশাখে যা এখনো মনে করিয়ে দেয়? পয়লা বৈশাখে তো অনেক রকম ছোট ছোট ঘটনা রয়েছে। যেমন পয়লা বৈশাখে আমার সঙ্গে প্রথম আলাপ হয়েছিল, মানে আমি বিস্মিত হয়ে দেখেছিলাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বাবাকে নিয়ে আমি গেছি মিত্র ঘোষে। গজেন্দ্র কুমার মিত্র একটু প্রতিবন্ধী ছিলেন, একটা পায়ে ডিফেক্ট ছিল, ওনার একটা এরকম ইজি চেয়ারে উনি শুয়ে থাকতেন। আমি জেঠু বললাম প্রণাম করবো, না না থাক থাক বসো। তারপরে দেখি সেই
রাজশঙ্করের ওই যে চেহারাটা আমরা দেখেছি, একটা অত্যন্ত ঢেউ খেলানো কাঁধ অব্দি চুল, উজ্জ্বল চোখ আমার দিকে তাকিয়ে আছেন। বাবাকে বললেন কি দীনেশবাবু এটাই আপনার? বললো আমার কনিষ্ঠ পুত্র। তখনকার দিনে মানে ইয়েদের মধ্যে খুব আমরা ছোট ছেলে বলি, কিন্তু বাবা বললেন কনিষ্ঠ পুত্র। ও আচ্ছা, ও কী পড়ছে? বললেন যে এরকম, তুমি আমার কোনো বই পড়েছো? তা আমি বললাম আমি তো, বাবা তো আমাকে আপনার বই পড়তে দেয়নি। তো বললেন কেন? বলল যে বাবা বলেছেন বয়স হয়নি। হ্যাঁ, আমি অবশ্য ছোটদের খুব একটা দেখিনি, বড় হয়ে তুমি কিন্তু আমার বই পড়ো, আশা করি তোমাদের সময়ও আমার বই তোমাদের ভালো লাগবে। আমরা যেটু কী পড়বো? বললো যে সবার আগে পড়বে ধাত্রীদেবতা। তো এইটা এখনও মানে মনের মধ্যে, তখন আমার বয়স হচ্ছে, তখন আমি হিন্দু স্কুলে পড়ি, এটা হচ্ছে 1966-67, তখন কত কোন ক্লাস, ধরো তোমার এই ক্লাস 4-5-এ পড়ি। তো সেই সময় তারাশঙ্কর হাফ প্যান্ট পরে গেছি, তারাশঙ্কর বলছে কেন তোমায় পড়তে দিচ্ছে না কেন? এই যে মজাটা, আর তখনকার দিনে এটা ভীষণ বাধ্যবাধকতা ছিল, মানে ক্লাস 8-9-এর আগে পর্যন্ত আমি শরৎচন্দ্রের বই ছুঁতে পারিনি। হায়ার সেকেন্ডারি পাশ করার পরে, আমরা তো পুরোনো আমলের হায়ার সেকেন্ডারি, তখন বাবা বললেন যে এবার তুমি রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, তারাশঙ্কর, বিভূতিভূষণ এগুলি পড়তে পারো। এখন যেমন আমরা চাই যে বাবা তুমি পড়ো, যা খুশি পড়ো, তখন কিন্তু এটা পড়তে দিত না। খুব ছোট্টবেলায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের যুগপুরুষ, তার সঙ্গে কথা বলেছেন, তার স্মৃতিতে এখনও সেই দিনটির কথা আছে, সেই পয়লা বৈশাখে। এমনি অনেক অভিজ্ঞতায় পরিপূর্ণ ত্রিদীপ চট্টোপাধ্যায়। কথা বললাম বাংলার পয়লা বৈশাখ নিয়ে। আমি তাপস মহাপাত্র, ক্যামেরায় সন্তোষ রায়, ওঙ্কার বাংলা।